তুই যে গালে চড় দিসনি, ওই চড়টা তোকে এখনো মারে। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 114 নম্বর এপিসোডে আজকে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটাকে অবশ্যই হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ আর নট গোনা রিসিভ এনি আপডেট। সো আপডেটেড থাকার জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে হিট করতে হবে। এছাড়া আপনি পুরাতন শ্রোতা হয়ে থাকলে আমাদের পুরাতন স্টোরিগুলো এনি টাইম শুনে আসতে পারেন, বিকজ ইউ গাইজ আর আওয়ার ইন্সপিরেশন। অ্যান্ড আমি বলতে চাই, যারা আমাদেরকে ঘটনা পাঠাবেন তাদের উদ্দেশ্যে, যে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা boy.net@gmail.com, যা স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের এই 114 নম্বর এপিসোডের ঘটনায়। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রেইন ভাই এবং ভয়.নেটের সকল শ্রোতা। আমি ডাক্তার ফারিয়া লোহানী, পেশায় একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ। আমার চেম্বার ঢাকার ধানমন্ডিতে। পেশাগত জীবনে আমি মানুষের মনের গহীনে লুকিয়ে থাকা অনেক অন্ধকার দেখেছি, কিন্তু গত মাসে আমার চেম্বারে একজন রোগী এসেছিলেন, যার কেস ফাইলটা আমি মেডিকেলের কোনো বই দিয়ে ব্যাখ্যা করতে পারিনি। ভদ্রমহিলার নাম রোকসানা চৌধুরী। উনি একসময় ঢাকার একটি নামকরা বয়েজ হাই স্কুলে দৌর্দণ্ড প্রতাপশালী অঙ্কের টিচার ছিলেন। ওনার চোখের নিচে ঘন কালির দাগ, হাত সবসময় বরফের মতো ঠান্ডা। উনি আমার কাছে এসেছিলেন হ্যালুসিনেশনের চিকিৎসা নিতে, কিন্তু সেশন চলাকালীন উনি আমাকে যে ঘটনাটি শোনালেন, তা শোনার পর আমি নিজেই কয়েক রাত ঘুমোতে পারিনি। ওনার অনুমতি নেই আমি ভয়াবহ ওনার সেই অভিজ্ঞতার কথা ওনার জবানিতেই তুলে ধরছি আপনাদের কাছে। বলছেন রোকসানা চৌধুরী, আমার জীবনটা ছিল জ্যামিতির উপপাদ্যের মতো কঠিন, কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করা যায়। আমি ছিলাম একটা সরকারি বয়েজ হাই স্কুলের সিনিয়র ম্যাথ টিচার। আপনারা তো জানেন, ছেলেদের স্কুলে ক্লাস কন্ট্রোল করা খুবই কঠিন, বিশেষ করে ফর এ উইমেন টিচার। কিন্তু আমার ক্লাসের ছেলেরা টু শব্দ করারও সাহস পেত না। আমার একটা বাঘার দম্ভ ছিল। আমি মনে করতাম আমি এই ক্লাসরুমের সুপ্রিম অথরিটি। আমার চোখ রাঙানিতে ক্লাসের সব থেকে বখাটে ছেলেটাও একেবারে সোজা হয়ে যেত। আমি বিশ্বাস করতাম ভয় দেখিয়েই কেবল সম্মান আদায় করা যায়, কিন্তু কে জানত সেই দম্ভ একদিনই আমার কাল হয়ে দাঁড়াবে। সেবার ক্লাস 9-এ নতুন একটা ছেলে ভর্তি হলো। ওর নাম হ্যারিস, মফস্বল থেকে ট্রান্সফার্ড। ছেলেটি ছিল বেশ চুপচাপ, ক্লাসের পেছনের বেঞ্চে জানালার ধারে বসত। ওর দিকে তাকালে আমার কেমন যেন অস্বস্তি লাগত। ওর বয়স 15-16 হবে, কিন্তু ওর চোখের দিকে তাকালে আমি কোনো বাচ্চার দিকে নয়, বরং 1000 বছরের পুরাতন কোনো কুয়ার দিকে তাকিয়েছে বলে মনে হতো, যে কুয়া আমাকে ক্রমাগত বিশ্লেষণ করছে। ওর চোখের মনে ছিল খুবই অস্বাভাবিক কালো, যেখানে সেখানে কোনো কালো প্রতিফলিত হয় না, শুধু শুষে নেয় যেন এই কালো রংটা। ক্লাসের অন্য ছেলেরা যখন আমার দিকে তাকিয়ে ভয় পেত, তখন হ্যারিস আমার দিকে তাকিয়ে থাকত পলকহীন এবং ভাবলেশহীন ভাবে। সেদিন দুপুরের ঘটনা। বাহিরে কড়া রোদ, ফ্যানের বাতাস গরম কমছে না। তুচ্ছ একটা কারণে আমার মেজাজটা ছিল সপ্তমে। আমি বোর্ডে একটা কঠিন জ্যামিতি বুঝিয়ে মাত্র ঘুরে দাঁড়ালাম। দেখি হ্যারিস জানালার বাহিরে তাকিয়ে। আমার মনে হলো আমার ক্লাসে আমার অবাধ্য হওয়াটাই সব থেকে বড় সাহসিকতার কাজ। আমার ইগোতে প্রচন্ড লাগলো। আমি গট গট করে হেঁটে ওর কাছে গেলাম এবং কোনো কথা না বলি সজোরে ওর গালে একটা থাপ্পড় মারলাম। ক্লাস 9-এর ছেলেরা সাধারণত মার খেলে অপমানিত বোধ করে, কেউ কত কেঁদেও ফেলে। ক্লাসের অন্য ছেলেরা ভয় একেবারে সেধিয়ে গেল। 3 পতন নীরবতা। কিন্তু হ্যারিস ও সাধারণ বাচ্চাদের মতো কাঁদল না,
গালে হাতও দিল না, বরং তার মুখটা অস্বাভাবিকভাবে ভাবলেশহীন হয়ে গেল। মনে হলো আমি কোনো মানুষের চামড়ায় চড় দেইনি, মেরেছি কোনো পাথরের মূর্তিতে। সে ধীরে ধীরে আমার দিকে মুখ ঘোরালো, তারপর আমার চোখের দিকে তাকিয়ে অদ্ভুত শান্ত এবং গভীর গলায় বলল, মাস্টার নেই, মাটির তৈরি পুতুল হয়ে আগুনের শিখাকে স্পর্শ করতে আসো, হাত পুড়ে যাবে, মন ছাই হয়ে যাবে। ওর গলার স্বরটা ছিল যান্ত্রিক, যেন কোনো গভীর সুড়ঙ্গ থেকে ভেসে আসছে। কথাটা শোনার সাথে সাথেই আমার মনে হলো আমার মস্তিষ্কের ভেতরে কেউ যেন একটা মেইন সুইচ অফ করে দিল। আমি স্পষ্ট দেখলাম ক্লাসরুমের সাদা দেয়ালগুলো মোমের মতো গলতে শুরু করেছে। চারপাশের বাতাস হঠাৎ করে ভারী হয়ে গেল। মনে হলো কেউ যেন রুমের সব অক্সিজেন শুষে নিচ্ছে। আমার কানের ভেতর হাজার ঝিঝি পোকারা একসাথে ডেকে উঠল। আরেকটা তীব্র পোড়া গন্ধ, অনেকটা সালফার বা বারুদ পোড়ার গন্ধ। আমার নাকি যেন ধাক্কা দিল এই গন্ধ। আমি নিজের শরীরের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। মনে হলো আমার মেরুদণ্ডটা কেউ শরীর থেকে টেনে বের করে নিচ্ছে। আমি ওখানেই ক্লাসরুমের ফ্লোরেই জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল, আমি হসপিটাল বেডে। ডাক্তাররা আমার স্বামীকে জানালেন আমি নাকি চরম ডিহাইড্রেশন অ্যান্ড প্যানিক অ্যাটাকে ভুগেছিলাম। কিন্তু আমি তো জানতাম ইট ওয়াজ নট ইট। আমার শরীরটা তখন আমার নিয়ন্ত্রণে ছিল না। মনে হচ্ছিল আমার শরীরের ভেতরে কেউ তো একজন বন্দী, আর এই শরীরের চাবি এখন অন্য কারো হাতে। আমি যখনই চোখ বন্ধ করতাম, অন্ধকারের ভেতর থেকে সেই হ্যারিস ছেলেটার ভাবলেশহীন মুখটা ভেসে উঠত, আর শুনতে পেতাম সেই হার হিম করা ফিসফিসানি। ওটা হ্যারিসের গলা না, ওটা ছিল এমন এক সত্তার গলা যা শুনলে মনে হয় হাজারটা মরা মানুষ একসাথে কথা বলছে। সেই সত্তাটি আমার অবচেতন মনে একদম মস্তিষ্কের ভেতরের অলিন্দ্রে ফিসফিস করে বলতো, তুই কি ভাবছিস পাগল হয়ে যাচ্ছিস? না, তুই এখন আর তোর নিজের মালিক নস। তোর প্রত্যেকটা ভয়, তোর প্রত্যেকটা পাপ এখন আমি তোকে ভোগ করাবো। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে ফিরলাম, কিন্তু আমার নরকের যন্ত্রণা কেবল শুরু। আমার নিজের সাজানো ফ্ল্যাটটাকে মনে হতে লাগলো একটা অচেনা কসাইখানা। এই সাইকোলজিক্যাল পজিশন আমাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কোনটা বাস্তব এবং কোনটা আমার মস্তিষ্কের বিভ্রম। প্রথম দিন রাতে খেতে বসেছে, আমার স্বামী আর আমার একমাত্র মেয়ে টেবিলে বসা। আমি ভাতের প্লেটের দিকে তাকাতেই দেখলাম ওগুলো ভাত নয়, প্লেট ভর্তি হাজার হাজার কালো কিরিবিলে পোকা একে অপরের গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। পোকাগুলোর গা থেকে এক হলুদ আঠালো রস বের হচ্ছে এবং সেগুলো এক বিশ্রী শব্দ করছে। আমি আতঙ্কে চিৎকার করে দেবতে একটা ছুঁড়ে মারলাম। আমার স্বামী আর আমার মেয়ে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তারা দেখল আমি ভাত ফেলে দিয়েছি। পরিবারের সবাই আমাকে মানসিক রোগী ভাবতে শুরু করলো। কেউ ভাবল স্ট্রোকের এফেক্ট, কেউ ভাবল স্কিজোফ্রেনিয়া। আমাকে একটা আলাদা ঘরে আইসোলেট করে রাখা হলো। আমার মেয়েটা ভয়ে আমার কাছে আসতো না, কিন্তু আমি তো জানি আমি পাগল নই। এই সত্তাটা আমাকে মানসিকভাবে ভেঙে ফেলার এক নিষ্ঠুর খেলায় মেতেছিল। ও আমাকে প্রমাণ করতে চাইছিল যে আমার এই দম্ভ আসলে কতটা ঠুনকো। একদিন গভীর রাতে বাথরুমের দরজায় নক পড়ল। আমি ভাবলাম আমার মেয়ে হয়তো বাথরুমে যেতে চাইছে। আমি ভেতর থেকে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু কোনো উত্তর নেই। এবার দরজায় নক। এবার দরজার নিচ দিয়ে আমি একটা ছায়া দেখতে পেলাম। ছায়াটা মানুষের নয়, ওটা তরল অন্ধকারের মতো গড়াতে গড়াতে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। তারপর দরজার এপাশ থেকে ওপাশে ভেসে বেড়াচ্ছে, আর হিম করা কথা বলছে, ডাক্তার দেখাবি? দেখা দেখা, ওরা তোকে ঘুমের ওষুধ দেবে, আর আমি সেই ঘুমের মধ্যেই তোর মগজটাকে খাবো। তুই কোথাও নিরাপদ না, না ডোবে না অন্ধকারে, কোথাও না ডাক্তার নেই। আমি ভয় বাথরুমের এক কোণে সিঁড়িয়ে গেলাম।
বেসিনের আয়নার দিকে তাকাতেই দেখি আমার প্রতিবিম্বটা আমার সাথে নড়ছে না। আমি নড়ছি, কাঁপছি, কিন্তু আয়নার ভেতরে রোকসানা স্থির দাঁড়িয়ে এবার আমার দিকে তাকে কুরুবি হাসছে। তারপর হঠাৎ আয়নার এই প্রতিবিম্বটা নিজের 2 হাত দিয়ে আমার গলা টিপে ধরল। আমি অনুভব করলাম বাস্তবে আমার নিজের হাত যেন অজান্তে আমার গলায় আটকে গেল। আমার হাতটা অবাধ্য হয়ে গেল। আমি প্রাণপণ চেষ্টা করলাম হাতটা নামানোর, কিন্তু পারলাম না। মনে হলো আমার হাতের নিয়ন্ত্রণ অন্য কারো কাছে। আমার নিজের আঙুলগুলো আমার কণ্ঠনালীতে গেঁথে গেল। শেষ মুহূর্তে আমি চিৎকার করে বেসিনের উপরে পড়ে গেলাম আর জ্ঞান হারালাম। সেদিন বুঝলাম এটা কোনো সাধারণ কিছু নয়, এটা আমার অস্তিত্বের গভীরে ঢুকে পড়া কিছু। আমার অবস্থা দেখে আমার শ্বশুর, যিনি অত্যন্ত পরহেজগার মানুষ, আমাকে নিয়ে গেলেন মোহাম্মদপুরের এক প্রবীণ হুজুরের কাছে। ওনার নাম ছিল মুফতি ইব্রাহিম। উনি আমাকে দেখে চমকে উঠলেন। আমার মুখের দিকে তাকিয়ে ভিড় করে কিছু একটা পড়লেন এবং আমার কপালে হাত রাখলেন। ওনার হাতটা আগুনের মতো গরম ছিল। উনি আমাকে বললেন, আম্মুজান, আপনি তো ভুল দরজায় করেন আসছেন। ওই বাচ্চাটা আছে না, যারা আপনি চর মারছিলেন, ওই কিন্তু সাধারণ কোনো মানুষ না। ওই হলো জীবন্ত ধারক, বা আপনার ইংলিশে যারা এখন ভেসারি, মানে ওর ভিতরে কিছু একটা আছে। ওর সাথে জন্মের থেকেই শক্তিশালী একটা বোয়াক্কেল বা রক্ষক জিন রয়েছে, যার বয়স আর ক্ষমতা মানুষের ক্ষমতার অনেক বাইরে। আপনি তার আঘাত কইরা আসলে তার ভিতরের সুপ্ত আগুনটারে জ্বালায় তুলছেন। এটা কোনো প্রতিশোধ না, এটা হইল অধিকার আদায়ের লড়াই। আপনি তো একজন টিচার মানুষ, মায়ের জাত, কিন্তু আপনি কেন তো অহংকার করবেন? মাতৃত্বরে ছাপাই গেলেন কেন? আম্মা যান, এই ভুলটা কেন করলেন? হুজুর জানালেন, বাঁচার একমাত্র উপায় হল ওই সত্তার কাছে সরাসরি ক্ষমা চাওয়া, এবং কাজটা মোটেও সহজ ছিল না। ওই সত্তাটা ক্ষমা না করে যদি, তবে আমার মৃত্যু অনিবার্য, আর সে মৃত্যু হবে ভয়াবহ। মুফতি ইব্রাহিম হুজুর আর আমার স্বামী এবং আমরা 3 জন মিলে একদিন বিকেলে স্কুলের দিকে রওনা হলাম। হেড স্যারের বিশেষ অনুমতি নিয়ে আমরা সেই ক্লাসরুমে ঢুকলাম। স্কুল তখন ছুটি। হ্যারিসকে অনেক আগেই খবর দিয়ে রাখা। ছেলেটা একটা বেঞ্চে বসে মাথা নিচু করেছিল। আমরা ঢুকতেই হ্যারিস মাথা উঠালো, কিন্তু সেই মুখ হ্যারিসের ছিলই না। চামড়া হ্যারিসের, বাট অভিব্যক্তিটা ছিল 1000 বছরের পুরাতন কোন হিংস্র পশুর। ওর চোখ দুটো সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছিল, চোখের মনি যেন উল্টো। ইব্রাহিম হুজুর কাঁপতে কাঁপতে কিছু দোয়া পড়লেন এবং আমাকে ইশারা করলেন ওর সামনে গিয়ে ক্ষমা চাইতে। আমি পা বাড়ালাম। আমার মনে হলো আমার পায়ের নিচে কোনো মাটি নেই, আমি শূন্যে ভাসছি। হ্যারিসের শরীর থেকে কালো ধোয়ার মতো কিছু একটা বের হচ্ছিল, যা ধীরে ধীরে একটা আকার নিল। সেই ছায়াটা দেখতে অবিকল আমার মতো, কিন্তু অনেক বেশি দীর্ঘ এবং বিস্তৃত। আমি যখন করজোরে চোখের পানি ফেলে ক্ষমা চাইলাম, তখন হ্যারিসের শরীরটা বেঁকে গেল। ওর হাড়গুলো মটমট শব্দ করে উঠল। আমরা সবাই শুনলাম। মনে হলো মেরুদণ্ডটা বোধ হয় ভেঙে যাবে। তারপর ওর কণ্ঠনালী চিরে এক আদিম হিংস্র গর্জন বেরিয়ে এলো, যা কোনো মানুষের নয়। সেই সত্তা আমার দম্ভকে ঢোলয়ে মিশিয়ে দিয়ে চূড়ান্ত রায় দিল। মানুষ ভুল করে ক্ষমা চায়, আর আমরা ভুল করলে তার মাসুল নেই। তোর কপাল ভালো, আমি শুধু ভয় দেখিয়ে ছেড়ে দিলাম। আমার শর্ত একটাই, তোর ওই অপবিত্র হাত কখনো এই সীমানায় যেন না আসে। যা, প্রাণ ভিক্ষা দিলাম তোকে, কিন্তু এখনই তোর চাকরি ছাড়তে হবে এবং কাফফারা হিসেবে পুরাতন কবরস্থানে 6টি খাসি জবাই করতে হবে। আমি তখন এতটাই ভীত ছিলাম যে আমার মনে হলো আমি এখনই হার্ট অ্যাটাক করব, কিন্তু ইব্রাহিম হুজুর আমাকে ইশারা করলে শর্ত মেনে নিতে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সাথে সাথে হ্যারিসের শরীরটা ধপ করে বেঞ্চের উপরে পড়ে গেল, যেন এতক্ষণ কোনো অদৃশ্য সুতো দিয়ে তাকে কেউ ধরে রেখেছিল। ঘর ভর্তি সেই পোড়া গন্ধটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে আমি আমার ইস্তফাপত্র লিখে প্রধান শিক্ষকের টেবিলে রাখলাম, আর হুজুরের নির্দেশ মতো 6টা কালো খাসি জবাই করে এতিমখানায় দান করি। এবং আমি এরপর আর ওই স্কুলের ছায়াও মানাইনি। আমি জানি মাটির মানুষের পক্ষে আগুনের তৈরি সত্তার সঙ্গে লড়াই করাটা অসম্ভব। আমি আমার দম্ভের শাস্তি পেয়েছি,
আজও আমি একা ঘুমাতে পারি না। রাতে এই ঘুমের মধ্যে ওই সপ্তাহের ফিসফিসনি শুনতে পাই, তুই বেঁচে আছিস কারণ আমি তোকে দয়া করেছি। এই বলে রোকসানা চৌধুরী ওনার ঘটনা শেষ করলেন। আমি দেখলাম ওনার সারা শরীর ঘামে ভেজা। একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি জানি what is hallucination, but what I have seen into her eyes was not hallucination. ওনার গলায় আমি যে দাগগুলো দেখেছি সেটা কোনো মানুষের নখের আঁচড়ও মনে হয়নি। দ্যাটস ইট ট্রেন ভাই, আজ এখানে বিদায় নেব। আমার বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সবকিছুই সঠিক নয়, এবার আমি এটাও জানি আমরা বিজ্ঞানদের সবাই সবকিছু ব্যাখ্যা করতে চাই, কিন্তু এই মহাবিশ্বে এখনো এমন অনেক কিছুই আছে যা বিজ্ঞানের সংজ্ঞায় পড়ে না। সবাই ভালো থাকবেন এবং দম্ভ অহংকার থেকে নিজেদেরকে দূরে রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডক্টর ফারিয়া দোহানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। ইট ওয়াজ এ নাইস স্টোরি এন্ড এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা হয়ে থাকবে যে আমাদের আসলে কোনো বিষয় নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। আপনার যদি স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট এ কমেন্ট। আপনারা এটাও বলতে পারেন যে আমরা কিভাবে আমাদেরকে উন্নত করতে পারি এবং আমাদেরকে কিভাবে আরেকটু উপরের লেভেলে নিয়ে যেতে পারি, বিকজ আমরা যাই করি এভরিথিং ইজ ফর ইউ গাইজ। সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা হিট করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যদি ঘটনা পাঠাতে চান তবে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে boy.net@gmail.com, যা স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমাদের আজকের এই 14 নম্বর এপিসোড থেকে আমি রেইন আজ বিদায় নিচ্ছি। তবে যাবার আগে বলতে চাই আপনারা আমাদেরকে আগামীতে আবার শুনতে পারবেন 115তম এপিসোডে, যেটা হবে আগামী মঙ্গলবারে এবং রাত 11:30। আমরা সবসময় 11:30 আপনাদের সামনে চলে আসি, সো সেদিনে ব্যতিক্রম হবে না আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিপ লিসেনিং boy.net। আসসালামু আলাইকুম।